4.39 লক্ষ কোটি টাকার বাজেটটি জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো অক্ষুণ্ণ রেখে শিল্প পুনর্জীবন ও কর্মসংস্থান সৃষ্টির দিকে একটি মোড় নেওয়ার চেষ্টা করেছে, এটা নিশ্চিত। আমরা যদি দেখি যে সরকার ঘোষণা করেছে 36,000 কোটি টাকার অন্নপূর্ণা যোজনা, 20% ডিএ বৃদ্ধি এবং 1 লাখ সরকারি শূন্যপদ পূরণ, যার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত। এই জনকল্যাণ স্কিমগুলি বা ওয়েলফেয়ার স্কিম যাকে আমরা বলি, সেটা নিশ্চিতরূপে প্রয়োজন, কারণ এগুলো মাইক্রো লেভেলে লোকাল ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে এই স্কিমগুলি চালাবার ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো উপেক্ষিত হয়ে যায়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছাড়া কোনো রাজ্য লং টার্ম ডেভেলপমেন্টের দিকে এগোতে পারে না। আমি আশা করব যে এই সরকার সেটাকে মাথায় রাখবেন এবং এখানে একটু সামঞ্জস্য রাখবেন, সেটা আমি আশা করব। ভুলে গেলে চলবে না যে এই সরকার 8 লক্ষ টাকার একটি ঋণ মাথায় নিয়ে সরকার নিজের যাত্রা শুরু করেছে। এই লোনটাকে স্বীকার করছি, কিন্তু এই লোনটাকে সার্ভিস করতে হবে। এই লোনটাকে সার্ভিস করতে হবে এবং সেই সার্ভিস করার জন্য একটা ব্লুপ্রিন্টের প্রয়োজন। মাথায় রাখতে হবে যে যেই উন্নয়নমূলক খতিয়ান এই সরকার এই বাজেটের মধ্যে দিয়েছে, সেটাকে অ্যাচিভ করার জন্য নিজস্ব কর রাজস্ব এবং জিএসডিপি জোরালোভাবে বৃদ্ধি করা পরিকল্পনা নিতে হবে এই সরকারকে। আচ্ছা, বলতে দিন। সরকার শিল্পের উপরে নজর দিয়েছে। 5,000 কোটি টাকার ইনসেন্টিভ এবং ইউএলসি, সেটাকে নিয়ে বিবেচনা করা রাজ্যে ব্যবসা করার সুবিধে বাড়াবে নিশ্চিতভাবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যে শিল্পে মূলধন ব্যয়ের তুলনায় জনকল্যাণমূলক ব্যয়ের অনুপাত 10:1 দাঁড়িয়ে রয়েছে, যেখানে সমাজ কল্যাণমূলক হস্তান্তরের তুলনায় শিল্পের বরাদ্দ নগণ্য, সেখানে মাত্র 5,000 কোটি টাকার প্যাকেজ দিয়ে কিভাবে বৃহৎ আকারে বেসরকারি মূলধন আকর্ষণ করা সম্ভব, এই প্রশ্ন আমি হাউসের কাছে রাখলাম। সরকার কিছু বিগ টিকিট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছে, সাধুবাদ জানাই। ডিপ সি পোর্ট হবে, গ্রিনফিল্ড বিমানবন্দর হবে, ঐতিহ্যবাহী পাট শিল্প ক্লাস্টারের পুনর্জীবন হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ স্পষ্ট বলছে যে এসইজে বা লাস্ট মাইল কানেক্টিভিটি বা শিল্প ক্লাস্টারিং এর সাথে নিবিড়ভাবে সম্মিলিত না হলে এই ধরনের বিচ্ছিন্ন প্রকল্প ব্যর্থ হয়। এর ক্ষেত্রে এই বড় বড় প্রকল্প যেগুলো ঘোষণা করা হয়েছে, এটা বাস্তব রূপায়ণের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্লুপ্রিন্টের প্রয়োজন রয়েছে, এটা আমার মনে হয়। 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করার ঘোষণা সরকার করেছে, নিশ্চিতভাবে আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু বাংলার সমস্যা শুধু আনএমপ্লয়মেন্ট নয়, বাংলার সমস্যা আন্ডার এমপ্লয়মেন্টও। এই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট, এটাকে অ্যাড্রেস করার জন্যে আমাদেরকে প্রাইভেট সেক্টররা যাতে আরো বেশি করে এখানে আসে, সেই ইকোসিস্টেম তৈরি করতে হবে। বেসরকারি নিয়োগ, যেটা আইটি বা সার্ভিস সেক্টর বা এমএসএমইর মাধ্যমে হতে পারে, সেই দিকে দৃষ্টিপাত করা অত্যন্ত প্রয়োজন। আমি যেহেতু কলকাতার বিধায়ক, আমি কলকাতা নিয়ে বলতে চাই। আমাদের কেএমসি এরিয়ার পপুলেশন ডেন্সিটি হচ্ছে 24,000 পার স্কোয়ার কিলোমিটার। ভারতবর্ষের ডেন্সলি পপুলেটেড সিটির মধ্যে কলকাতা অন্যতম। মুম্বাই, ব্যাঙ্গালোর বা দিল্লির চেয়ে বেশি কলকাতা।
এখানে নাগরিক পরিষেবার ক্ষেত্রে কলকাতা পুরসভাকে অর্থনৈতিকভাবে আরো এম্পাওয়ার্ড করতে হবে, এটা প্রয়োজন। আমাদের বিগত সরকারের আমলে জল জমা নিবারণের চেষ্টা করা হয়েছে, কিন্তু কলকাতা শহরকে জল জমা থেকে পুরো মুক্ত করা যায়নি, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই দিকে দৃষ্টিপাত করা অত্যন্ত প্রয়োজন। দুঃসহ যানজট কলকাতা শহরের প্রত্যেকটা মানুষ প্রায় প্রতিনিয়ত এই দুঃসহ যানজটের শিকার হয়। এই যানজট থেকে কলকাতাকে মুক্ত করা একটি ব্লুপ্রিন্টের প্রয়োজন রয়েছে। কলকাতা বিগত সময় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বুস্টার পাম্পিং স্টেশনের দ্বারা বিভিন্ন জায়গায় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা উৎপাদন নয়, এই লস অফ ওয়াটার ডিউরিং দি টাইম অফ ডিস্ট্রিবিউশন, এটা একটা বড় সমস্যা এবং জল অপচয়। আমি অনুরোধ করব এই সরকারকে যে অবিলম্বে ওয়াটার ট্যাক্স লাগু করার জন্যে, কারণ যতক্ষণ না ওয়াটার ট্যাক্স লাগু হবে মানুষ জলের মর্ম বুঝতে পারবে না। আমি আরো কিছু কথা তুলে ধরতে চাই। আজ সাধারণ মানুষ বাজারের আগুনে পুড়ছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই বিস্তারমুখী বাজেটে বাজারের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা বা বাজার মনিটরিং টাস্কফোর্সকে শক্তিশালী করা কোনো আর্থিক সংস্থান রাখা হয়নি। আমি যদি উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনের কথা বলি, অনারেবল স্পিকার স্যার, এই বাজেটের উন্নয়ন পরিকল্পনাগুলি মূলত নির্দিষ্ট কিছু এলাকা কেন্দ্রিক। উত্তরবঙ্গ, জঙ্গলমহল কিংবা সুন্দরবনের মতো ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলির সুষম উন্নয়নের জন্য কোনো দীর্ঘমেয়াদী তহবিল বা বিশেষ আর্থিক প্যাকেজ এই বাজেটে দেখা যায়নি। আমি নিজে আইআইএম ক্যালকাটা থেকে 40th ব্যাচ 2005-এ পাস আউট করা। আমাদের সময় আইআইএম ছিল মাত্র 6টি, সেখানে অ্যাডমিশন পাওয়াও কঠিন ছিল এবং সেখান থেকে বেরোবার পরে চাকরি পেতে অসুবিধে হতো না। কিন্তু বিগত কিছু সময় আমরা দেখেছি এই আইআইএমগুলি সংখ্যা বাড়ানো হয়েছে। আজ 21টি আইআইএম ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে রয়েছে, কিন্তু যেই আইআইএমগুলি তখন ছিল, আমি আইআইএম ক্যালকাটার, আইআইএম আহমেদাবাদ, ব্যাঙ্গালোর বা তার সাথে আইআইএম লখনৌ বা কোঝিকোড বা ইন্দোর, এখানে পড়াশুনো করে সেইখানকার ছাত্রছাত্রীরা চাকরির যে সুযোগ পেত, সেই সুযোগ আজকে বাকি 21টা আইআইএম এর ছাত্রছাত্রীরা পায় না। সেখানে ফ্যাকাল্টির অভাব রয়েছে, সেখানে সেই উচ্চমানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। তো আইআইএম না বাড়িয়ে আমাদের যেই ঐতিহ্যবাহী ইউনিভার্সিটিগুলো রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে আরো এম্পাওয়ার করা, আরো শক্তিশালী করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, আচ্ছা ধন্যবাদ। আরো কিছু বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। স্পিকার সাহেবকে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য এই হাউসে কাউন্সিলর হয়ে দীর্ঘ 10 বছর কর্পোরেশনে এমএমআইসি হিসেবে বলেছি, বিধায়ক হিসেবে প্রথমবার বলতে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করলাম। নমস্কার। সদস্য